জাদুর সোনার ও ঘাসের বিয়ের শাড়ি। অনেক দিন আগের কথা। এক গ্রামে নীলা ও হাফসা নামের দুই বান্ধবী বাস করত। নীলার বাবা ছিল সবচেয়ে ধনী, তাদের বাড়িতে সবকিছুই লাক্সারিয়াস ছিল। নীলা একদিন হাফসার সঙ্গে কথা বলছিল। তখন হাফসা বলে, তোর বাবা তো আবারও বিদেশে গেছে, এবার তোর জন্য কি আনবে? এবার তো আমার বাবা বলেছে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার জন্য বাবার ইচ্ছা আমি যেন সোনার শাড়ি পরে বিয়ে করি। তোরও তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বিয়েতে তুই কিসের শাড়ি পরবি? জানি না রে, আমার বাবা মা আমার জন্য চা ব্যবস্থা করবে, আমি তাই পরবো। আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোর বাবা মা তো অনেক গরিব, তারা সামান্য কাজ করে। সেই কাজ করে তারা কিভাবেই বা সংসার চালাবে, আর তোর বিয়েতে এত কিছুই বা কিভাবে ম্যানেজ করবে? তুই কি চাস আমি আমার বাবাকে বলি তোর বিয়ের জন্য কিছু টাকা দিতে? না না, তুই আমার বান্ধবী, তুই বলেছিস এতেই আমি খুশি। আমার জন্য তোকে কিছুই করতে হবে না। আমি চাই আমার বিয়েতে সবকিছুই আমার বাবা মা করুক। আচ্ছা, ঠিক আছে। তুই তো কখনোই আমার কাছ থেকে কিছুই নেস না। আমি তোর একমাত্র বান্ধবী, তুই তারপরও কেন লজ্জা পাস বলতো? দেখ, তুই অনেক ধনী পরিবারের মেয়ে, তারপরও তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস, এতেই আমি অনেক খুশি। এর বেশি আমার জন্য তুই আর কি করবি? আমার মতো একটা গরিব মেয়ের সঙ্গে এমন একটা ধনী পরিবারের মেয়ের বন্ধুত্ব আছে, এটাই তো অনেক। আরে হাফসা, তুই এভাবে কেন বলছিস? তোর মনে আছে আগেরবার যখন আমি নদীতে পড়ে গিয়েছিলাম, তুই তোর প্রাণের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছিলি। সেই থেকেই তো আমরা ভালো বন্ধু। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তোর কাছে যে আমি চিরঋণী। আরে ওটা তো আমার দায়িত্ব ছিল, বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না, এটা কি হতে পারে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখতে দেখতে বিয়ের সময় চলে এলো। নীলার জন্য সোনার শাড়ি, সোনার গহনা, সোনার জুতা, সবকিছুই সোনার ছিল। এমনকি রিসেপশনের সবকিছু সোনা দিয়ে মোড়ানো ছিল। নীলা সবকিছু পরে ওকে একদম সোনার কোনো রাজকন্যা মনে হচ্ছিল। বিয়ের সবকিছু অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এসব কিছু দেখে হাফসার চোখে পানি চলে আসে। নীলার জীবনে কত আনন্দ, ও এত দামি শাড়ি, দামি গহনা আর কত লাক্সারিয়াস লাইফ লিড করে। আর আমি জানিও না যে আমার বিয়েতে আমার বাবা মা আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করতে পারবে কিনা। আমি আমার বন্ধু বান্ধবদের আমার বিয়েতে দাওয়াত পর্যন্ত দিতে পারবো কিনা সেটাও জানি না। নীলার বিয়ের পর ও বিদায় নিল। এদিকে হাফসার বিয়ের জন্য ওর বাবা মা ব্যবস্থা করছিল। হাফসা মা, এদিকে একটু আয় তো দেখি। হ্যাঁ মা, বলো। তোর জন্য তোর বাবা যে পাত্র দেখেছে, তোকে তার পছন্দ হয়েছে। সে বলেছে তোকেও তার পছন্দ হয়েছে, আর আমাদেরও তাকে পছন্দ হয়েছে। ছেলেটা একটা কৃষক, এতে তোর কোনো আপত্তি নেই তো? তোর বান্ধবীর বিয়ে তো কত বড় ধনী ব্যবসায়ীর সঙ্গে হয়েছে, কিন্তু আমরা তো গরিব, তোকে তো চাইলেও কোনো ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। তাই এই কৃষক ছেলেটার সঙ্গেই তোর বিয়ের ব্যবস্থা করেছি মা। এটা নিয়ে তোর মনে কোনো কষ্ট নেই তো? আমার বাবা কৃষক, আমার মা সামান্য গৃহিণী। আমার বিয়ে কি আর ধনী পরিবারে হবে? এসব নিয়ে আমার কোনো রাগ নেই মা। আমার ভবিষ্যৎ আমার জন্য যা আছে তাই হবে। আমার বিয়ের জন্য আমি কি শাড়ি পরবো মা, সেটা কি ঠিক করেছো? হ্যাঁ, সেটা নিয়েই চিন্তা করছি। আমাদের কাছে তো একদমই টাকা পয়সা নেই, তাই ভাবছিলাম দেখি কোনো পুরনো কাপড় চোপড় যদি কারো কাছ থেকে পাই, সেখান থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসবো। মা, আমার বিয়ের দিন আমাকে পুরনো বিয়ের শাড়ি পরতে হবে? এর চেয়ে কষ্টের আর কি আছে? আমরা তো গরিব কেন মা, আমাদের এই কষ্ট কবে শেষ হবে? তোর যখন এতই খারাপ লাগে, তোর বান্ধবীর কাছ থেকে কিছু টাকা তো নিতে পারিস, সেটা দিয়েই না হয় তোকে শাড়ি কিনে দিলাম। না মা, ও আমার বান্ধবী হতে পারে, কিন্তু আমারও একটা আত্মসম্মান আছে। নিজের বিয়ের শাড়িটাও যদি বান্ধবীর থেকে টাকা নিয়ে কিনতে হয়,
তাহলে আমার লজ্জায় মরে যাওয়া উচিত। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি। মা, তুমি এসব বুঝবে না। এসব বলে মন খারাপ করে কান্না করতে করতে হাফসা নদীর দিকে চলে গেল। হঠাৎ করে নদীর পাশে কিছু সুন্দর ঘাস দেখতে পেল। আরে, এই ঘাসগুলো তো অনেক মজবুত। এগুলো আগে কেন চোখে পড়েনি? সূর্যের আলোতে কেমন ঝিলমিল করছে। এগুলো দিয়ে যদি আমার বিয়ের জন্য একটা শাড়ি বানাই, তাহলে তো আমি আমার বিয়েতে এই শাড়িটাই পরতে পারি। সেটাই বরং করি। আর কৃষককে বিয়ে করছি, আমার এমন ঘাসের শাড়ি পরাটাই মানাবে। তারপর হাফসা সেখান থেকে ঘাসগুলো কাটতে শুরু করে। বেশ লম্বা লম্বা আর মজবুত ঘাস হওয়ায় সেগুলো দিয়ে হাফসার শাড়ি বানাতে শুরু করে। কি পাগলামি করছিস হাফসা? বিয়েতে কেউ ঘাসের শাড়ি পরে? পুরোনো শাড়ি পরার চেয়ে ঘাসের শাড়ি পরা অনেক ভালো। আমি তো আমার বিয়েতে ঘাসের শাড়ি পরবো। তোমাদের এসব নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। আমার কাজ আমাকে করতে দাও। তারপর টানা 7 দিন সেই ঘাসগুলো দিয়ে হাফসা ওর জন্য একটা ঘাসের শাড়ি তৈরি করে। আরে বাহ, ঘাসের শাড়িগুলো তো অনেক সুন্দর লাগছে। এই শাড়িগুলো তো আমি বিক্রিও করতে পারবো বানিয়ে বানিয়ে। কত সুন্দর শাড়ি! আমি বরং এখানে কিছু তাজা ফুল লাগিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। হাফসা ঘাসের শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দিল। সেটা একদম গর্জিয়াস ডিজাইনের শাড়ি লাগছিল। হাফসার বিয়েতে ওর কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছিল, আর সবকিছুই সাধারণই ছিল। না ওর কোনো সোনার গয়না ছিল, না ওর ভারী কোনো সাজসজ্জা। হাফসা ঘাসের শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে দেখতে খুব একটা মন্দ লাগছে না, মানছি। নীলার বিয়ের দিন সোনার শাড়ি পরেছিল, কিন্তু আমি না হয় ঘাসের শাড়ি পরলাম, এতে আর এমন কি? নীলা আমাকে দেখলে নিশ্চয়ই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে। ইস, আমিও যদি আজকে সোনার গহনা পরতে পারতাম, গলা ভর্তি, কান ভর্তি, তাহলে আমাকে অনেক সুন্দর লাগতো। ঘাসের শাড়ির সঙ্গে সোনার গয়না, আমিও কি এসব ভুলভাল বলি? এতটুকু বলতে বলতে ওর গা ভর্তি সোনার গয়না চলে এলো। আরে, এসব কি হচ্ছে? আমি স্বপ্ন দেখছি নাকি? আমার গা ভর্তি সোনার গয়না কি করে এলো? তখনই সেই ঘাসের শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করলো। আমরা হলাম জাদুর ঘাস। তুমি আমাদেরকে দেখতে পেয়েছো, কারণ তুমি ভালো মনের মেয়ে। আর তাই তুমি যখন এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছো, এটা জাদুর ঘাসের শাড়ি হয়ে গেছে। তোমার যা যা ইচ্ছা আমাদেরকে বলো, সব কিছু হাজির হয়ে যাবে। পরিরাজ্যের জাদুর ঘাস আমরা। পরি যখন পৃথিবী দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার ব্যাগ থেকে বীজ পড়ে আমাদের জন্ম হয়েছে। কি বলছো? আমি জাদুর ঘাসের শাড়ি বানিয়ে ফেলেছি? তাহলে আমি চাই আমাকে এখনই 10 লক্ষ টাকা দাও, যাতে আমি আমার বাবা মাকে ধনী করে দিতে পারি। এখনই দিচ্ছি। তখনই সেখানে 10 লক্ষ টাকা চলে আসে। হাফসা সেই টাকাগুলো নিয়ে প্রথমে বিয়েতে সব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে। তারপর ওর বান্ধবীদেরকে খুব ভালো করে ট্রিট দেয়। আর তারপর জাদুর ঘাসের শাড়ি থেকে টাকা চেয়ে নেয়, যেটা দিয়ে ওর স্বামীকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দেয়। হাফসা, তোমার কাছে তো এখন অনেক টাকা আছে। তুমি চাইলে তো আমাকে ডিভোর্স দিয়ে একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করতেই পারতে। তুমি কেন আমাকে ব্যবসা করাচ্ছ? আমি যখন গরিব ছিলাম, তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। এখন আমি ধনী হয়েছি, আমার কাছে টাকা আছে, তাই বলে কি আমি তোমাকে ভুলে যাব? এখন আমরা একসঙ্গে ধনী হব আর সুখে জীবনযাপন করব। এভাবেই জাদুর ঘাসের শাড়ির কারণে হাফসা সুখে শান্তিতে ওর স্বামীকে নিয়ে আর পরিবারকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। জাদুর সোনা ও রূপার বিছানা। অনেক দিন আগের কথা। স্বপ্নপুর নামের একটা গ্রামে এক কাঠমিস্ত্রি বাস করত। ওই কাঠমিস্ত্রি পুরো গ্রামের সবার বাড়িঘর আসবাবপত্র বানিয়ে দিত, কিন্তু তার ঘরে ভালো কোনো আসবাবপত্র ছিল না। এমনকি শোবার জন্য একটা বিছানাও ছিল না। তাই সেই কাঠমিস্ত্রির স্ত্রী সব সময় তার কাছে নালিশ করত। বলি, তুমি যে এভাবে সব সময় সবার বাড়িঘর সাজিয়ে গুছিয়ে দাও, এদিকে নিজের ঘরটা যে ফাঁকা পড়ে আছে,
তা কি তোমার চোখে যায় না? বলি, আমাদের ঘরে একটা আসবাবপত্র বানানোর কথা কি চিন্তা করেছো? একটা খাট অন্তত বানাতে পারো। গরমের দিন না হয় কাটিয়ে দিলাম, কিন্তু এই যে শীতকাল এলো, এই শীতকালে কিভাবেই কাটাই বলো দেখিনি? শোনো, এবার আর কিছু শুনতে চাই না। এবার আমাকে খাট না বানিয়ে দিলে আমি তোমার বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। গিন্নি, তুমি এভাবে তর্ক করো না তো। তুমি তো জানো আমি মাত্র কয় টাকা কাজ করে পাই। ওই টাকা দিয়ে বাজার করতেই তো সব টাকা শেষ হয়ে যায়। তারপর আবার খাট বানাবো কোথা থেকে? আরে তুমি এসব কি বলছো? খাট বানাতে আবার টাকা লাগে নাকি? আমাদের যে বাঁশ ঝাড়টা পড়ে আছে, ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে একটা খাট বানিয়ে দাও। তুমি কাঠ মিস্ত্রি বলে কি বাঁশের কোনো কাজ জানো না নাকি? বাঁশের কাজ আর কাঠের কাজ কি আলাদা? একটা বাঁশের খাট বানালেও তো অন্তত আমরা ওটার উপর ঘুমাতে পারি। আমি কি নিজের ভালোর জন্য বলছি? এই যে মাটিতে শুয়ে শুয়ে তোমার পিঠ ব্যথা, এতে কষ্ট কার হয় বলো দেখি? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। শোনো, বাঁশ কেটে সুন্দর করে একটা বাঁশের খাট বানিয়ে দাও দেখি এবার। কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। ঠিক আছে, আমি তাহলে বাঁশ কেটে নিয়ে এসে তোমার জন্য খুব সুন্দর করে একটা খাট বানিয়ে দিব, আর তার উপরে সোনালি রং করে দিব। দেখে মনে হবে আমার প্রিয় গিন্নি সোনার খাটে ঘুমাচ্ছে। গ্রামবাসীকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবো। কি গিন্নি, খুশি হবে তো? আহ, কত ঢং! যেন আমাকে তুমি কত ভালোবাসো। ঠিক আছে, তো দেখা যাবে ক্ষণ, আগে বানিয়ে তো দাও। আমার গিন্নি বলেছে আমি বানিয়ে দিব না, তা কি করে হতে পারে? চলো গিন্নি, এখন আমাকে একটু খেতে দাও তো। তোমার হাতে রান্না না খেয়ে কাজে বেরোতে পারি না যে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। শোনো, ঠিক মতো কাজে যাও, আর দেখে শুনে ফিরে এসো। তারপর সেই কাঠমিস্ত্রি সেখান থেকে বেরিয়ে এলো, আর সে মনে মনে ভাবলো কোন সুন্দর ডিজাইনটা করে তার স্ত্রীকে একটা বাঁশের তৈরি খাট বানিয়ে দিবে। এইসব ভাবতে ভাবতে সে কাজে লেগে পড়লো। কই গো গিন্নি, এই তো। দেখো তোমার জন্য একদম সোনার খাট নিয়ে এসেছি। এই খাটে শুয়ে তোমার নিজেকে মহারানী মনে হবে। আগের যুগের রাজা বাদশারাও তাদের স্ত্রীকে এত ভালোবাসতেন না যতটা আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি আমার জন্য তাজমহল বানিয়ে দিয়েছো, কিন্তু শোনো গো, তোমার এই বানানো খাটটা আমার ভারী পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে সত্যি সত্যি সোনার খাট। শোনো না, আমাদের বাড়িতে মাঝে মধ্যে মেহমান আসে, ওদেরকেও তো খাটে ঘুমাতে দিতে হবে। একটাই তো ঘর। একটা কাজ করো না, তুমি আমাকে আর একটা খাট বানিয়ে দাও, আর ওইটাতেই রূপালি রং করে দিবে। তাহলে মনে হবে আমাদের ঘরের মধ্যে সোনার আর রূপার খাট আছে। কি বলো তুমি? কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, আগামী শুক্রবার আমার কাজ থাকবে না, তখন আমি তোমাকে আরেকটা রূপার খাট বানিয়ে দেব। তারপর কাঠমিস্ত্রি তার স্ত্রীর জন্য আবারও একটা রূপালি রং করে বাঁশ দিয়ে খাট বানিয়ে দিল। আর এতেই তার স্ত্রী অনেক খুশি, কারণ তার ঘরে একদম সোনা আর রূপার মতো দেখতে দুইটা খাট রয়েছে। সে কখনো সেই সোনালি খাটে ঘুমায়, কখনো বা আবার রূপালি খাটে ঘুমায়। এইভাবেই তাদের সংসার বড্ড আনন্দেই কাটছিল। একদিন তাদের বাসায় একটা বুড়িমা আসে। কই রে, এই বাড়িতে কে আছিস? আমি বহু দূর থেকে এসেছি, আমায় একটা রাত তোদের এখানে থাকতে দিবি? কাল সকাল হলেই চলে যাব। বড্ড শীত পড়েছে রে, যদি রাতে বাইরে কাটাই এই বুড়িকে আর খুঁজে পাওয়া যাবে না। বুড়িমা, তাড়াতাড়ি ভেতরে আসুন। আমি তো একটু এই যে খড়কুটো চালিয়েছি, এর পাশে বসুন। আমরা গরিবরা তো এভাবেই কষ্ট পাই। আপনি একটু গরমে নিজের হাত পা সেঁকে নিন। আর আপনি শীতের রাতে বেরিয়েছেন কেন বলুন তো? কি রে, তোদের ঘরে দেখছি সোনার খাট আছে, কোনো গুপ্তধন পেয়েছিলি নাকি? আরে না বুড়িমা, আমার স্বামী কাঠমিস্ত্রি, কিন্তু আমাদের ঘরে কোনো খাট ছিল না। তারপর তাকে বললাম যে বাঁশ কেটে দুটো খাট বানিয়ে দাও, আর সে আমার কথা শুনে বাঁশ কেটে তার উপরে আবার সোনালি আর রূপালি রং করে দিয়েছে। আমি প্রতিদিন যত্ন করে মুছে মুছে রাখি, তাই তো এমন চকচক করছে। কেউ দেখলে বিশ্বাসই করতে পারে না যে এগুলো বাঁশের খাট। আসলে আমার স্বামীর হাত অনেক পাকা। তাই তো দেখছি রে,
তোরা বড্ড ভালো মনের মানুষ। বুড়িমা, আপনিও অনেক ভালো মনের। এই নিন, এই গরম দুধটুকু খেয়ে নিন। আমাকে দিয়ে দিলি, তোরা খাবি কি? আমরা তো কম বেশি প্রতিদিনই খাই। আমার স্বামী অনেক পরিশ্রম করে রোজগার করে, যা বাজার সদাই করে তা খেয়েই আমি শেষ করতে পারি না। আপনি খেয়ে নিন। আর শুনুন, এখনই যাওয়ার দরকার নেই। 2 দিন থেকে তারপর না হয়ে যাবেন। না রে, আমারও বাড়িতে মেলা কাজ পড়ে আছে। আমার নাতি নাতনিরা আমার জন্য অপেক্ষা করছে রে। তোদের সঙ্গে থেকে মিশে বড্ড ভালো লাগলো। সেদিন রাতে তারা সবাই ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল হলে বুড়িমা সেখান থেকে উঠে চলে গেল। বুড়িমা চলে যাওয়ার বেশ কিছুদিন পরে ওদের বাড়িতে এক স্বর্ণকার আসে আর এসে বলে, এ আমি কি দেখছি? তোমাদের ঘরে এমন সোনা রূপার খাট এলো কোথা থেকে? আরে না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। এগুলো সোনা রূপা না, এগুলো বাঁশ দিয়ে বানানো। শোনো, আমার জহুরের চোখ, আমি দেখেই বুঝে গেছি এটা সোনা আর রূপার। এটা মোটেও বাঁশের নয়। এই দেখো, খাঁটি সোনা। তাই তো দেখছি, এগুলো তো বাঁশ নয়, খাঁটি সোনার রূপা। কিন্তু আমাদের ঘরে সোনা রূপার খাট তো ছিল না। বাঁশের খাটের উপর রং করা ছিল। মনে হচ্ছে ওই বুড়িমাই আমাদের আশীর্বাদ করে গেছেন। ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি বিশেষ কোনো ক্ষমতা সম্পন্ন। কথাবার্তা কত ভালো, আর দেখতেও কত সুন্দর ছিল। ওগো, আমাদের কপাল বুঝি ফিরলো। দেখো না, আমাদের এই খাট দুটো পাশে থেকে সোনার হয়ে গেছে। এভাবেই কাঠ মিস্ত্রি আর তার স্ত্রীর ভাগ্য খুলে গেল, আর তারা অনেক ধনী হয়ে গেল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।